যথাসময়ে নির্বাচন চায় বিএনপি, জামায়াতের দাবি পিআর পদ্ধতি, এনসিপির চাওয়া গণপরিষদ নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, 144 ধারা জারি, বহিরাগতদের হামলায় কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। নির্বাচনের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা চলছে, দেশের স্থিতিশীলতা জটিল করে তোলা হচ্ছে তারেক রহমান। চীনে মোদি শি বৈঠক, বৈরিতার পরিবর্তে অংশীদারিত্ব সম্পর্কে গুরুত্বারোপ। আসসালামু আলাইকুম, মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই গণ অধিকার পরিষদ সভাপতি নূরের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যথাসময়ে হতে হবে। আর নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবি জানায় জামায়াত। এনসিপি চায় জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির ওপর গণপরিষদ নির্বাচন। রোববার প্রধান উপদেষ্টার সাথে 3টি রাজনৈতিক দলের বৈঠক শেষে দলগুলোর নেতারা এসব কথা জানান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে যমুনায় 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে, তবে তা ফলপ্রসূ হবে না। প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, এটা তার নিজস্ব এখতিয়ার এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। জামায়াতে ইসলামের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে। ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবি জানিয়েছে জামাত। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে 2-1টি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছে না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সাথে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির উপর গণপরিষদ নির্বাচনের দাবি জানায় দলটি। আর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে আরও কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ নিতে বলেছে এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 55-54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত সময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। দুর্গাপূজা ঘিরে কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে রোববার ফের সংঘর্ষে আহত হয়েছেন উপাচার্য ও প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ও ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। রোববার সন্ধ্যায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির সামনে সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে উল্লেখ করে দায়িত্ব ছেড়ে দেবার আহ্বান জানান তারা। নিরাপদ বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু করতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা। এদিকে দিনভর নানা নাটকীয়তার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার রাতে অনলাইনে জরুরি সিন্ডিকেট মিটিং হয় উপাচার্য অধ্যাপক AK ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে। সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে রাত ৮টার দিকে জেলা প্রশাসক মফিদুল আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে গিয়ে অবরুদ্ধ শিক্ষকদের বের করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, মুক্ত হয়ে শিক্ষকরা বেরিয়ে যাওয়ার পর জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এতে একজন নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত হন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আগামী নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে অশুভ শক্তি দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভিপি নূরের ওপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা দেশের স্থিতিশীল পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তুলছে। রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মেজবাহ হাসানের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করার হুমকি দিচ্ছে একটি মহল। এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো হুমকি ভয় পায় না বিএনপি। গণতন্ত্র উত্তরণের পথে নানা বাধাগুলো দৃশ্যমান হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারই টেকসই হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত দৃশ্যমান হবে, তত জুলাই বিরোধী শক্তি তৎপর হবে বলেও জানান তারেক রহমান। গণতান্ত্রিক মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে চীন সরকারের আমন্ত্রণে 5 দিনের সফর শেষে দেশে ফিরে হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার চেয়ে আক্রমণ কোনোভাবে কাম্য নয়।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই বলে জানান নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। একজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতা কর্মীদের উপরে হামলা করা হলো। এক কথা বলতে গেলে এটাকে বলে বর্বরতা, এবং এটা আমাদের জন্য দুঃখজনক। সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে, কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর। কার্যক্রমহীন রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কার কথা জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের আলোচনায় উঠে আসে এসব বিষয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐক্যটা ছিল তা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান পুলিশের সাম্প্রতিক ভূমিকা নিয়ে। এখন হলো কি দুইটা, এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেই সময় বলে যে পুলিশ ওভার করে ফেলছে। এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে, কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে, কেন পুলিশ বাধা দিল। কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাজধানী ও আশেপাশের সড়কে ১২৩টি সংগঠন ১৬০৪টি অবরোধ করেছে বলে পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আহ্বান জানান জনদুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি না দেবারও। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ তার স্বাধীনতা, শৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধারের জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বিচার বিভাগের সংস্কার শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহ সবার সামনে একটি আয়না স্থাপন করেছে। সেই স্বাধীনতার সাথে ন্যায্যতা, সাহস এবং জনগণের প্রাপ্য সততার সাথে সেবা করার অঙ্গীকার রক্ষা করে চলছে বিচার বিভাগ। জানান, বিচার বিভাগীয় নিয়োগ পরিষদ গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল প্রমাণ করে যে বিচার বিভাগ সংস্কারকে বেছে নিয়েছে। বাবা মা proposals placed before the government is for a distinct framework of judicial governance. ডাকসু নির্বাচনের ডামাডোলে এবার আলোচনায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বামপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। রিটের শুনানি হবে মঙ্গলবার। এই আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরহাদ। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রচার প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ৩ বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। যেখানে পড়ালেখা করেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেখানের
সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আগামী মঙ্গলবার রিটটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। প্রতিপক্ষের এমন আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তবে এর পেছনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের অ্যাপ্রোচে এটা যে আমার যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এদিকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। খুলনার খানজাহান আলী সেতুর নিচে রূপসা নদীতে ভাসমান অবস্থায় সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ওয়াহিদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রূপসা সেতুর 2 নম্বর পিলারের বেসমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করার পর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লবণচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI আব্দুর রহিম জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। পৈতৃক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল বলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনে দমন নিপীড়নের শিকার লেখক ও প্রকাশকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি এ সভার আয়োজন করে। বক্তারা জানান, ভিন্ন মতের লেখক প্রকাশকরা ফ্যাসিস্টের আমলে মানসিক ও আর্থিকভাবে নির্যাতিত হয়েছেন। সরকারি প্রকল্পের নামে হয়েছে হাজার কোটি টাকার লুটপাট। এমনকি অমর একুশে বইমেলা সহ দেশি বিদেশি মেলায় অংশ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন অনেক লেখক প্রকাশক। দেশের প্রকাশনা শিল্প বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লেখক সাইদ বারী, দেলোয়ার হাসান সহ অনেকেই। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। সবশেষ 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 568 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যার পরের অবস্থানেই রয়েছে বরিশাল। এবছরের 31শে আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 31,476 জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 122 জনের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের অর্থনীতির স্বার্থে প্লাস্টিকের আমদানি কমিয়ে পাট পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অন্যদিকে বাজারে প্লাস্টিক ও পলিথিন পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শেখ বশিরউদ্দিন বলেন, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করলে একদিকে যেমন স্থানীয় পাট শিল্প বাঁচবে, তেমনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি হবে। এজন্য পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এ সময় রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করে কোথাও পলিথিন পেলে তা জব্দ করা হবে। সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বাজারজাত করছে জানিয়ে সবাইকে পরিবেশ বান্ধব এই ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করেন তিনি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। যথাসময়ে নির্বাচন চায় বিএনপি, জামায়াতের দাবি পিআর পদ্ধতি, এনসিপির চাওয়া গণপরিষদ নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, 144 ধারা জারি, বহিরাগতদের হামলায় কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। নির্বাচনের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে, দেশের স্থিতিশীলতা জটিল করে তোলা হচ্ছে তারেক রহমান।
চীনে মোদি শি বৈঠক, বৈরিতার পরিবর্তে অংশীদারিত্ব সম্পর্কে গুরুত্ব আরোপ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।